হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এপিসোড 2 এক্সপ্লেন করার চেষ্টা করব। এপিসোড 1 এ আমরা দেখেছিলাম সিনেমা হলে ওই মিউটেন্ট বেবি মানে মনস্টার বেবি যে তাণ্ডব চালায় সেটা লিলির স্বপ্নে দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে লিলির ঘুম ভেঙে যায়। এদিকে দেখা যায় রনির বাড়ির সামনে দুজন পুলিশ অপেক্ষা করছে তার বাবার সাথে কথা বলার জন্য। কিন্তু কুকুরের কারণে ওই দুই পুলিশ বাসার ভেতর প্রবেশ করতে পারছে না। এমনকি রনির দাদি তাদের দুজনকে কোনোভাবেই ঘরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। রনির দাদি তার বাবাকে বলে পুলিশ এখনো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। রনির বাবা তার দাদিকে বলে তারা এখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা আমার গায়ে দোষ চাপাতে না পারছে। রনির দাদি তাকে বলে সে বলেছে যখন ওই সিনেমা হলে ভয়ানক তাণ্ডব হয় তখন তুমি আমার সাথে বাসায় টেলিভিশন দেখছিলে। রনির বাবা তার দাদিকে বলে তুমি যত এই কথা বলো না কেন তারা কখনোই এই কথা বিশ্বাস করবে না। রনির বাবা এবং দাদি যখন আলোচনা করছিল তখন লুকিয়ে লুকিয়ে রনি এইসব কথা শুনছিল। রনির দাদি তার বাবাকে বলে যা কিছু হোক না কেন আগামী সোমবার থেকে যেন তার নাতিকে স্কুলে পাঠিয়ে দেই। কিন্তু রনির বাবা এই মুহূর্তে রনিকে স্কুলে পাঠাতে চাচ্ছিল না, কারণ এতে পুলিশের সন্দেহ আরো বেশি বেড়ে যেতে পারে। কিন্তু রনির দাদি তাকে বলে সে আর কোনো কথাই শুনতে চায় না। তখন রনির বাবা বুঝতে পারে রনির লোকে এসব কথা শুনছে। তখন রনির বাবা তাকে ডাক দেন। রনি খুব ইমোশনাল হয়ে পড়ছিল। রনির বাবা তাকে বোঝায় তার কিছু হবে না, তাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। অন্যদিকে মেজর হ্যানলন তার স্ত্রী সন্তানদের জন্য অপেক্ষা করছে। তার কিছুক্ষণ পরই তার স্ত্রী সন্তান চলে আসে। মেজর হ্যানলনের ছেলের নাম উইল হ্যানলন এবং তার স্ত্রীর নাম চার্লট হ্যানলন। এই বাড়িটি চার্লটের অনেক পছন্দ হয়। তখন উইল ঘরের ভিতরে যেয়ে দেখতে পায় একটা টেলিস্কোপ রাখা, যেটা তার বাবা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছে। উইল এই জিনিসটা পেয়ে অনেক বেশি খুশি হয় এবং মেজর হ্যানলনকে যারা আক্রমণ করছিল রাতের বেলায়, মেজর হ্যানলন সেসব আক্রমণকারীদের মুখোশ এবং ব্যবহৃত রড সেই সবের ছবি তুলে তদন্ত করা হচ্ছে। একটা ফাইল মেজর হ্যানলনকে দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে তার স্ত্রী চলে আসে এবং বলে বাইরের কাজ যেন ঘরে না নিয়ে আসা হয়। মেজর হ্যানলন সাথে সাথে তার ফাইলটি ক্লোজ করে ফেলে। তখন মেজর হ্যানলন তার স্ত্রীকে ধন্যবাদ জানায় তাকে টেলিস্কোপের ব্যাপারে জানানোর জন্য। আসলে মেজর হ্যানলন জানতো না তার ছেলে টেলিস্কোপ পছন্দ করত। সে তার স্ত্রীর কথা মতো তার ছেলেকে একটা গিফট করেছে, কিন্তু তার ছেলে এটা এখন পর্যন্ত জানে না। এদিকে রনি তার দাদির চাপে আবারও স্কুলে ফিরে আসে। তখন সে লিলির সাথে দেখা করে এবং সে যে অনেক পেরেশানির ভিতরে আছে সেটা শেয়ার করে। তখন মার্চ তাদের দুজনকে খেয়াল করে। তারপর ক্লাস শুরু হলে মার্চ লিলিকে বলে আমার কেমন জানি মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। কিন্তু লিলি তাকে বলে সে বর্তমানে খুব টেনশনের ভিতরে আছে। এই জন্য চুপচাপ মার্চ ব্যাপারটা বুঝতে পারে। তারপর ক্লাস শুরু হলে উইল সেই ক্লাসে প্রবেশ করে এবং মিসের কাছে বলে যে সেই ক্লাসে নতুন। তার ক্লাস খুঁজে না পাওয়ার কারণে তার দেরি হয়েছে, সেই জন্য সে মিসের কাছে সরি বলে। মিস তাকে ক্লাসের ভিতর প্রবেশ করতে পারে। হ্যানল যখনই তার সিটে বসতে যাবে তখনই পিছন থেকে একটা ছেলে ওই সিটটি ফেলে দেয়, যার কারণে উইল ওইখানে পড়ে যায়। আর তখন স্কুলের সবাই হাসাহাসি করছিল। উইল যখন উঠে সেই সিটে বসে তখন রিস নামে একটি ছেলে তার সাথে পরিচয় হয়, যে তার পেন্সিলের প্রশংসা করে। অন্যদিকে মেজর হ্যানলন যখন কলোনির ফুলারের সাথে দেখা করতে যায় তখন সে দেখতে পায় মাস্টার্স ও অন্যান্য এয়ারম্যান সেই রুম থেকে বের হয়ে আসছে। তখন কলোনির ফুলার তাকে ডাক দেয়। তারপর কলোনির ফুলার তাকে বলে মাস্টার্স তার সমস্ত দোষ স্বীকার করেছে। তার রুমে সেই অস্ত্রটি পাওয়া যায়, তবে মাস্টারের সাথে ছিল তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তাদের খুঁজে পাওয়া যাবে। কলোনির আরো বলে মাস্টার্স কোনো সোভিয়েতের কোনো স্পাই নয়, সে এই ধরনের লোক হতে পারে না। তবে সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তবে মাস্টার তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে। মেজর হ্যানলন তাকে ধন্যবাদ জানিয়ে উঠে আসে। ঠিক যাওয়ার সময় তাকে বলে তাকে যখন হামলা করা হয়েছিল রুমটি অনেক অন্ধকার ছিল। তার ভিতরেও যে গানটি দেখেছে সেটা সম্ভবত মেকার অফ পিএম, যেটা ওল্ড সোভিয়েতরা ব্যবহার করত। কলোনেল ফুলার তাকে প্রশংসা করে বলে তোমার চোখের দৃষ্টি এখনো অনেক প্রখর, ওটা মেকার অফ পিএম ছিল। কিন্তু সে হ্যানলনের কাছে জানতে চায় এটা সে কেন জানতে চাইলো। মেজর হ্যানলন বলে আমি বৃদ্ধ হব, তখন আমি আমার নাতি নাতিদের কাছে বলতে পারবো আমি মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে ফিরেছিলাম। এই জন্য আমার কাছে ডিটেলস থাকা দরকার। তার এই কথা শুনে ফুলে আর একটু মুচকি হাসে। তারপর মেজর হ্যানলন সেখান থেকে চলে যায়। আর এদিকে শার্লট যখন একটা মাংসের দোকানে মাংস কিনতে আসেন তখন সে দেখতে পায় বাইরে একটা ছেলেকে কয়েকজন মিলে মারধর করছে, কিন্তু তার পাশে দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, কেউ কিছুই বলছে না। সে বলতে থাকে কেউ কেন থামাচ্ছ না। তখন মাংসের দোকানে লোকটা বলে কেউ কিছু বলে না। তখন শার্লট নিজে গিয়ে ওই বাচ্চাকে বাঁচায়। সেই মুহূর্তে মারধর করা বাচ্চাগুলো শার্লটের দিকে এগিয়ে যায়।
সেটা দেখে শার্লট একটু ভয় পেয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মার খাওয়া বাচ্চাটা উঠে সেখান থেকে দৌড় দেয়। তখন তার পিছু পিছু ওই পাখির ছেলেটা ছুটে চলে যায়। সেই মুহূর্তে শার্লট লক্ষ্য করে ওই শট দিয়ে হেঁটে যাওয়া সমস্ত লোকজন তার দিকে কেমন করে তাকিয়ে দেখছে, যেটা শার্লটের কাছে একটু উদ্ভট মনে হচ্ছিল। রাতে খাবার টেবিলে যখন শার্লট এই ঘটনা শেয়ার করছিল তার পরিবারের সবার কাছে, তখন হ্যানলন তাকে বলে, তোমার এই ঝামেলার সাথে জড়ানো উচিত হয়নি। শার্লট বলে, ছেলেটি হয়তো কোনো ভালো পরিবারের সন্তান হতে পারে, তার সাথে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই ভালো কাজ না, এটা একদম অন্যায়। তারপর উইল তাকে বলে, আজকে কি তোমার স্কুলে কেউ তোমাকে বলি করছে? উইল তাকে মিথ্যা বলে যে না, এমন কিছুই হয়নি, আজকে প্রথম স্কুল খুবই ভালোভাবে কেটেছে। শার্লট এবং হ্যানলটের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তখন উইল রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। অপরদিকে রনির বাবা এবং তার দাদি আবারও এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি করছিল, যেটা রনির খুবই বিরক্ত লাগছিল। সে তাড়াতাড়ি কাঠামোড়ো দিয়ে সেই কথাগুলো শুনছিল। সেই মুহূর্তে রনি লক্ষ্য করে যে তার বিছানার নিচে কিছু একটা নড়াচড়া করছে। সে যখন তার গায়ের উপর চাদরটা সরানোর চেষ্টা করে তখন দেখে এটা কোনোভাবে শেষ হচ্ছে না। এক পর্যায়ে সে বুঝতে পারে সে কোনো কিছুর পেটের ভিতরে আছে। সে সেটা থেকে বের হওয়ার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার শব্দ যেন কিছুতেই বের হচ্ছিল না। এক পর্যায়ে সেই স্থানে সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সে ডুবে যেতে শুরু করে। সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে ওই জায়গাটা ছিঁড়ে বের হয়ে আসে। তারপর সে পিছনে ফিরে দেখে সে একজনের পেট ছিঁড়ে বের হয়ে এসেছে। তখনই ওই ব্যক্তি তার দিকে তাকায়, আর সেটা ছিল রনির মৃত মা। সে রনিকে বলে, তুমি আমার পেট ছিঁড়ে বের হয়ে আমাকে মেরে ফেলেছ, যেমনটা ওই বাচ্চাদেরকেও তুমি মেরেছ সিনেমা হলের মধ্যে। এমনকি তুমি আমার পিতাকেও মেরে ফেলবে, তারা আসবে তাকে নেওয়ার জন্য এবং তেলের উপর ভাসবে। এই কথাগুলো বলতে বলতে রনির মা ভয়ানকভাবে হাসতে শুরু করে এবং তার চেহারা ভয়ানক হয়ে ওঠে। তারপর রনিকে বলে, আমার কাছে আসো। এটা বলে তার নাড়ি ধরে টানতে থাকে। তখন রনি লক্ষ্য করে ছিঁড়ে যাওয়া পেট ভয়ানক একটা মুখ হয়ে যায়, যেটা দেখে রনি ভীষণ ভয় পেয়ে যায়। সে বাঁচার জন্য আরো জোরে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার যেন কেউ শুনতে পাচ্ছে না। এক পর্যায়ে রনি মুখ দিয়ে নাড়ি কেটে ফেলে। তখনই সবকিছু শান্ত হয়ে যায়। রনি পিছনে এসে দেয়ালটার পিঠে ঠেকিয়ে বসে পড়ে। সেই মুহূর্তে রনির মা ভয়ানকভাবে উঠে দাঁড়িয়ে তার ছেলের দিকে এগিয়ে আসে। সেটা দেখে রনি আরো জোরে চিৎকার করে ওঠে। তখনই তার ডাকে তার বাবা হাং চলে আসে, আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অপরদিকে মেজর হ্যালনকে সন্দেহের চোখে তাকানো সেই ব্যক্তির নাম হলো হ্যালোরেন। সে তার দুজন বন্ধুদের নিয়ে একটি বারে ড্রিঙ্কস করছিল এবং আজকের বিষয় নিয়ে তারা আলোচনা করছিল যে মেজর হ্যানলনের ব্যাপারে তাদেরকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই মুহূর্তে পুলিশের এক ঊর্ধ্বতম কর্মকর্তা চিফ সেখানে হাজির হয় এবং সাথে সাথে দুজন ব্যক্তি এসে চিফকে ফোর্স করে রনির বাবা হাংকে গ্রেফতার করে। চিফ তাদেরকে জানায় তারা অলরেডি ইনভেস্টিগেশন করে যাচ্ছে, কিন্তু এই খুনগুলো যে রনির বাবা হাং করছে তার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই দুই ব্যক্তি বলে, কিন্তু প্রমাণ পাওয়া গেছে হাং সেদিন সিনেমা হলেই ছিল, এই কাজ কেউ করতে পারে না। তাছাড়া এই বাচ্চাগুলোর লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেই দুই ব্যক্তি চিফকে ওয়ার্নিং দেয়, সে যদি হাংকে গ্রেফতার না করে তাহলে নেক্সট ইলেকশনের আগেই তার চাকরি থাকবে না, তার জায়গায় অন্য কেউ করবে। এই কথা বলে তার দুইজন সেখান থেকে চলে যায়। তখন চিফ লক্ষ্য করে হ্যালোরেন ও তার বন্ধুরা অনেক অট্টহাস্য করছে, যেটা তার কাছে একদম বিরক্ত লাগছিল। সে বারের দায়িত্ব থাকা লোকটিকে বলে তাদের সেখান থেকে তুলে দিতে। সেই লোকটি তখন হ্যালোরেনের দিকে যায়। তখনই হ্যালোরেন বুঝতে পারে তাদের এই মুহূর্তে চলে যাওয়ার সময় হয়েছে। সে তার বন্ধুকে নিয়ে সেই বার থেকে উঠে আসে। তারপর তারা তিনজন মাতাল হয়ে এয়ারফোর্সের বেজের ভিতরে যাচ্ছিল। তখনই তারা দেখতে পায় গেটের সিকিউরিটি অফিসার আছে। তখনই তারা সুস্থ হওয়ার নাটক করে তার সামনে যায়। অফিসার তাদেরকে বলে এয়ারফোর্সের বেজের ভিতরে লকডাউন চলছে, কোনো পারমিশন ছাড়া ভিতরে আসা নিষেধ। হ্যালোরেন বলে তার স্পেশাল পারমিশন আছে, কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করছিল না। সে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে ফোন করে। তারপর বলে তিনজন এয়ারম্যান নেশা করে এয়ারফোর্স বেজের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, তাদের মধ্যে একজনের নাম হ্যালোরেন। তখন এই ঊর্ধ্বতম কর্মকর্তা তাকে বলে, যদি তোমার চাকরি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে এখনই হ্যালোরেনকে ভিতরে প্রবেশ করতে দাও। অফিসারের সাথে সাথে হ্যালোরেন ও তার বন্ধুরা ভিতরে প্রবেশ করতে থাকে, যেটা থেকে হ্যালোরেনের বন্ধুরা তার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন সকাল দেখা যায় ডেইরি শহরে একদম বাইরে অর্থাৎ জঙ্গলের ভিতরে খননের কাজ চলছে, যেটা এয়ারফোর্স বেজের আওতাধীনে হচ্ছে। তবে তারা বিশেষ কিছু আবিষ্কারের চেষ্টা করছে, আর এই কাজটি সম্পূর্ণ সুপার সিক্রেট ভাবে হচ্ছে। তখন দেখা যায় কলোনির ফুলার হ্যালোরেনের কাছে এসে বলছে যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করার। এই জিনিসগুলো খুব জলদি তাদের খুঁজে বের করতে হবে।
হ্যালোডেন তাকে বলে আশা করছি খুব জলদি তারা এই জিনিসগুলো খুঁজে পাবে। এখানে আসলে এই জিনিসগুলো কি বোঝানো হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে নিশ্চয়ই সেটা স্পেশাল কিছু, যেটা আমরা সামনের কোনো এপিসোডে জানতে পারবো। তখন দেখা যায় তিনজন ব্যক্তি এই সিক্রেট প্রজেক্টের উপর নজর রাখছে। অপরদিকে স্কুলের টিফিনের সময় লিলি যখন লাঞ্চ করছিল তখন সেখানে তার সাথে কথা বলার জন্য রনি চলে আসে। সে গতকালকে সব ঘটনা খুলে বলে। সে বলে এই জিনিসটা আবার ফিরে এসেছে, তারা নাকি তার বাবাকে নিয়ে যাবে এবং তেলের উপর ভাসবে। লিলি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে পুলিশকে বলেছে সেখানে তার বাবা ছিল না, তোমার বাবার কিছুই হবে না। তুমি বলেছিলে স্ক্রিনের ভিতর থেকে একটা মিউটেন্ট বেবি বের হয়ে এসব তাণ্ডব চালায়, এমনকি সে ওই বাচ্চাদের ব্রুটালি ভাবে হত্যা করে। তুমি কি এই সব কথা পুলিশকে বলেছ? লিলি বলে এই কথা যদি পুলিশকে বলি তাহলে তারা আমাকে পাগল ভাববে এবং যে কোনো মুহূর্তে আমাকে পাগলাগারদে ভর্তি করে দেবে। লিলি তাকে বলে আমার যতটুকু করা দরকার আমি করেছি। তখন রনি তার উপর রাগান্বিত হয়ে বলে তাহলে তুমি আর আমি যেটা জানি সেটা কি সম্পূর্ণ ভুল? তখন রনি চেঁচিয়ে ওঠার কারণে ক্যান্টিনের দায়িত্ব থাকা টিচার তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যায়। অপরদিকে উইল যখন স্কুলের লকারের নিচে বসে লাঞ্চ করছিল এবং পড়ছিল তখন সেখানে রিচের সাথে তার আবার পরিচয় হয়। সেই মুহূর্তে একটা সিনিয়র স্টুডেন্ট তাদের দিকে একটা ধোঁয়ার মতো বোমা ফেলে, যেটা থেকে রিচ উইল পালানোর সময় তার ক্লাসের নিচের সাথে বেঁধে যায়। আরেকদিকে শার্লট তার বাসার জন্য কিছু জিনিস নেওয়ার জন্য একটি দোকানে আসে, যেই দোকান থেকে তার হাজবেন্ড তার সন্তানের জন্য একটা টেলিস্কোপ কিনেছিল। অপরদিকে উইল ও রনিকে একটা শাস্তি দেওয়ার জন্য একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হয়। তখন তাদের দুজনের ভিতরে পরিচয় হয়। প্রথমবার সেই মুহূর্তে রনি বাইরে দেখতে পায় লিলিকে নেওয়ার জন্য পুলিশ এসেছে, এমনকি তাকে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা দেখে রনি ভীষণ ক্ষেপে যায়। তখন উইল বুঝতে পারে রনি ওই মেয়েকে অর্থাৎ লিলিকে চিনে। তারপর থানায় গিয়ে পুলিশ চিফ লিলিকে জিজ্ঞাসা করে যে সেদিন রনির বাবা অর্থাৎ হাং কি সেখানে উপস্থিত ছিল কিনা। চিফ তাকে বলে সেখানে যদি রনির বাবা না থাকে তাহলে সমস্ত দোষ তোমার ঘাড়ের উপর চড়বে, কারণ লোকে বলা বলি করছে ওই খুন নাকি তুমি করেছ, কারণ তুমি মেন্টালি ভাবে ঠিক নেই। লিলি কাঁদতে কাঁদতে বলে সে এই কাজটা কখনো করেনি। তখন চিফ বলে তোমাকে কিছুদিনের জন্য জুনিপার হিলে থাকতে হবে, সেখানে একটা অ্যাসাইলাম রয়েছে। লিলি কেঁদে কেঁদে বলে তার সাথে এই কাজটি যেন না করা হয়। চিফ বলে যতক্ষণ না প্রমাণ হচ্ছে তুমি এই কাজটা করোনি ততদিন পর্যন্ত তোমাকে সেখানেই থাকতে হবে। এরপর চিফ রনির বাবার বাসায় এসে তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তখনই রনি একদৌড়ে লিলিদের বাসায় চলে যায় এবং জোরে জোরে দরজায় নক করতে থাকে। তখনই লিলির মা দরজা খুলে ফেলে এবং বলে এত রাতে এখানে কেন এসেছ? রনি বলে সে লিলির সাথে কথা বলতে চায়। তখনই লিলি নিচে নেমে আসে এবং বলে তুমি পুলিশকে কি এমন বলেছ যে আমার বাবাকে তারা ধরে নিয়ে যাচ্ছে? লিলি বলে আমি কিছুই বলিনি, উল্টো তারা আমাকে আরো ফাঁসিয়ে দিচ্ছে। তখন লিলির মা তাকে ফিরিয়ে যেতে বলে এবং তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে মেজর হ্যানলন যখন এই রেস্ট্রিক্টেড এরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন তখন সে লক্ষ্য করে ভিতরে একটা জেনারেল শো বের হয়ে আসছে। তারপর সে মাস্টার্সের সাথে দেখা করতে যায়, যাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। তখন মাস্টার হ্যানলনকে বলে তুমি নিশ্চয়ই বদলি হয়ে এখানে এসেছ, যখন এসেছো তখন বসে পড়ো। তখন মেজর হ্যানলন তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার সামনে একটা ম্যাগার অফ পিএম বের করে, সেটা থেকে মাস্টার অনেক ভয় পাচ্ছিল। হ্যানলন তার সামনে গানটির ভেতর থেকে ম্যাগাজিন বের করে তার সামনে রেখে দেয়। তারপর বলে এটা সেম গান যেদিন রাতে তার উপর হামলা করা হয়েছিল, তবে এই বন্দুকটি তার নিজস্ব। এটা এমন বন্দুক যেটা লোড করা এবং হ্যান্ডেল করা এত সহজ কাজ নয়, কিন্তু সেদিন রাতে তুমি 1 সেকেন্ডের ভিতরে লুট করেছিলে, যেটা একদম অসম্ভব ব্যাপার। আমি তোমার ফাইল ঘেটে দেখেছি, তুমি M6 পর্যন্ত খুলতে পারো এবং লাগাতে পারো না, আর এটা তো তোমার কাছে অসম্ভব ব্যাপার। তোমার নামে রিপোর্ট আছে, তুমি নেশা করো, এমনকি তুমি মানুষের গায়ে হাত পর্যন্ত তুলেছ। এসব দেখে নিশ্চয়ই তোমার মা গর্ববোধ করবেন। এই কথা শুনে মাস্টার্স তাকে বলে এর মধ্যে সে যেন তার মাকে টেনে না নিয়ে আসে। তখন মেজর বলে তুমি এমন কিছু করো না যার কারণে তোমার মায়ের নাম নিতে হবে। এই কথা শুনে মাস্টার পছন্দ রেগে গিয়ে এই গানটি তুলে নেয় এবং ম্যাগাজিন লুট করতে থাকে হ্যান্ডলকে গুলি করার জন্য, কিন্তু সে কোনোভাবেই লুট করতে পারছিল না। তখন মেজর তাকে বলে এটা প্রমাণ করার চেষ্টা করছিলাম, আসলে সেদিন তুমিই ছিলে না। তারপর সে বন্দুকটি নিয়ে সোজা জেনারেল শোয়ের কাছে চলে যায়। তারপর বলে আপনারা যে বন্দি করেছেন সেদিন সে ছিল না, আসলে সে নির্দোষ, আমি তার কাছ থেকে প্রমাণ পেয়ে গেছি। কিন্তু জেনারেল শো বলে সে অপরাধ স্বীকার করেছে, এমনকি সে এই ব্যাপারে সাইনও করেছে। হ্যানলন বলে সে সেটা না জেনে করেছে, তাকে ছেড়ে দিন। এই ব্যাপারটা ইনভেস্টিগেশনের জন্য আমি নতুন করে একটা রিপোর্ট তৈরি করব। জেনারেল সহ তার কথা মেনে নেয়
এবং তাকে পারমিশন দিয়ে ছেড়ে দেয়। তারপর মেজর হ্যানলন সেখান থেকে যাওয়ার সময় জেনারেল শো তাকে বসতে বলে। তারপর বলে, তোমার সাথে যেটা হয়েছে সেটা একটা টেস্ট ছিল। আসলে তোমার মতো একজনকে আমরা খুঁজছিলাম, আর এই টেস্টে তুমি পাস করেছো। যেটা শুনে মেজর হ্যানলন রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন জেনারেল শো তাকে বলে, আমি জানি তুমি এই মুহূর্তে আমার উপর রেগে গেছো, এমনকি তুমি আমার নামে একটা রিপোর্টও করবে। তবে তার আগে আমার 10টা মিনিট কথা তুমি শোনো। সেই দৃশ্যে লিলিকে দেখা যায় তার মায়ের অনুপস্থিতিতে সে বাজার করার জন্য যাচ্ছে। তখন সে একটা সুপার শপে ঢুকে। তখন তার কাছে মনে হচ্ছিল সবাই কেমন জানি তার দিকে তাকাচ্ছে, এমনকি সব অদ্ভুত সব আচরণ করছে, কিন্তু তবুও সেটা সে বিশ্বাস করার চেষ্টা করছিল না। সে তার মায়ের লিস্ট অনুযায়ী সব সদাই নিচ্ছিল। তখন সে সুপার শপের ভিতরে তার মৃত বন্ধুদেরকে দেখতে পেয়ে সে সেখান থেকে দৌড় দেয়, বের হওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে একটা জায়গায় গিয়ে আটকে যায়, বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সেই মুহূর্তে সে একটা বয়ামের ভিতরে একটা কাটা মাথা দেখতে পায়, যেটা ছিল তার বাবার। তার বাবা মেশিন দুর্ঘটনায় ছিন্ন হয়ে গিয়েছিল। তখন সমস্ত বয়াম নিচে পড়ে যেতে শুরু করে এবং সেখানে তার বাবার ছিন্ন ভিন্ন শরীর অংশগুলো এক এক করে জোড়া লাগাতে শুরু করে। তারপর তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, যেটা খুবই ভয়ানক দৃশ্য ছিল। এটা দেখে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে সেই সুপার শপের ম্যানেজারের ডাকে তার হোশ ফেরে। সে দেখতে পায় তার সামনে একটা বয়াম ভাঙা এবং ম্যানেজার তাকে বলছে, তুমি এখানে চিৎকার কেন করছো? তোমার আসলে কি হয়েছে লিলি? সে বুঝতে পারে রনির মতো তারই একই অবস্থা হয়েছে। ওই জিনিসটা থেকে তার পিতার রূপ ধরে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। আর এদিকে জেনারেল মেজর হ্যানলন সেই রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে নিয়ে যায় প্রথমবারের মতো। মেজর হ্যান্ডলন ভিতরে ঢুকে সেখানে একটা বিশাল গবেষণা করা হচ্ছে। সে জানতে চায় এখানে কি হচ্ছে জেনারেল। শো বলে সোভিয়েত যে কোনো মুহূর্তে আমেরিকার মেজর মেজর শহরগুলোতে অ্যাটাক করতে পারে, সেজন্য আমরা একটি বিশেষ প্রজেক্ট হাতে নিয়েছি। মেজর হ্যানলন জানতে চায় সেটা কি জেনারেল। তখন জেনারেল বলে তাকে একটু ধৈর্য ধরতে হবে। তাকে একটি মেইন জায়গায় নিয়ে গিয়ে বলে তারা এই মিশনটা হাতে নিয়েছে, যার নাম অপারেশন পিসেট, যার মাধ্যমে কোল্ড ওয়ার শুরু হওয়ার আগেই তারা জিতে যাবে। তখন মেজর হ্যান্ডলন বুঝতে পারে এই গোপন প্রজেক্টের মাধ্যমে তারা ওয়েব প্ল্যান তৈরি করছে। জেনারেল শহ তাকে বলে একটি জিনিস বহু বছর আগে এই ডেইরি শহরের নিচে পুঁতে রাখা হয়েছে, যেটা হাসিল করতে তাকে প্রয়োজন। মেজর হ্যান্ডলন বলে সেটা কি আদৌ কোনো মেশিন? জেনারেল তাকে বলে সে নিজেও জানে না, তবে ওই জিনিসটা চতুর্থ সাইডে কিছু অবজেক্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি আমরা ওই জিনিসটা পেয়ে যাই তাহলে আমরা মেইন লোকেশনটা পেয়ে যাব। তখন তোমাকে প্রয়োজন পড়বে ওই জিনিসটা সিকিউর করতে। সেই মুহূর্তে তাদের মাঝখানে কোলরেন ফুলার হাজির হয় এবং জেনারেলকে জানায় তারা যেখানে খনন করছিল সেখানে একটা জিনিস খুঁজে পেয়েছে, তবে সেটা পুরোপুরি রিপোর্ট হাতে এখন আসেনি। সেই মুহূর্তে মেজর হ্যানলন সেখানে হ্যালোরনকে দেখতে পায়। তখন জেনারেল মেজর হ্যানলনকে বলে, তুমি কি সেখানে যেতে চাও আমাদের সাথে? মেজর হ্যানলন তাকে সম্মতি জানায়। অপরদিকে লিলির মা তাকে জনিবার হিলের সেই অ্যাসাইলামে নিয়ে যায়। লিলি যেখানে যেতে যাচ্ছিল না তবুও বাধ্য হয় সেখানে যেতে। সেই দৃশ্যে দেখা যায় পুরো সিক্রেট জায়গা থেকে একটা বহু পুরনো গাড়ি খুঁজে পেয়েছে, যার ভেতরে বেশ কিছু মানুষের কঙ্কাল। আর সেখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। তো আজকের এই এপিসোডটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কমেন্টস এবং একটা শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো পরবর্তী এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।